মাইকির দুঃস্বপ্নগুলো শুধু ঘুমের মধ্যেই ছিল, যতক্ষণ না একদিন সে জেগে উঠে দেখল তার মা আর আগের মতো নেই। চোখের ভাষা বদলে গেছে, কণ্ঠস্বরের ভেতর ঢুকে পড়েছে অন্য কেউ, আর ঘরের বাতাসে ভাসছে এমন এক উপস্থিতি যা মানুষের নয়। গল্পটা শুরু হয়েছিল একটা ছেলের রাতের আতঙ্ক দিয়ে, সেটাই ধীরে ধীরে রূপ নেয় এক ভয়ঙ্কর অভিশাপে। যেই অভিশাপ শুধু একটি জীবন নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম রক্ত ভিজিয়ে দিয়েছে। বলছিলাম 2024 সালে রিলিজ পাওয়া মুভি ট্রমাটিকার কথা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাই সেলফ। আমি ইমন, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। তাছাড়া গল্পে যাওয়ার আগে বলতে চাই, এই মুভিটাতে কিছু ডিস্টার্বিং সিন রয়েছে, এরই সাথে কিছু সেন্সিটিভ টপিক উঠে এসেছে, তাই অবশ্যই রেকমেন্ড করব বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থাকো। তো সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুতে প্রথম নোটেই জানানো হয় চাইল্ডহুড ট্রমার 5টা ধরন হয়: ফিজিক্যাল নিগলেক্ট, উইটনেসিং ভায়োলেন্স, ইমোশনাল, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস। এরপর ঘটনা চলে যায় 1910 সালে। স্থান সিনাই পেনিনসুলা, ইজিপ্ট। সেখানকার বিরান মরুভূমিতে সূর্যের উত্তপ্ত তেজের মধ্যে একজন লোক খালি পায়ে হেঁটেই চলেছে। তার কাছে একটা ছুরি ছিল আর সাদা কাপড়ে মোড়ানো একটা প্রাচীন আর্টিফ্যাক্ট, যার শরীরটা ছাগলের মতো আর মাথা শকুনের মতো দেখতে ছিল। লোকটা বারবার তার ছেলে আশরাফের কথা মনে করছিল। তার কথা মনে করতে করতে একটা সময় অনেক ভেঙে পড়ে। লোকটা বালুতে সেই আর্ট পিসটাকে পুঁতে রাখে এবং লানত দিতে থাকে ফাসাদ সৃষ্টিকারী এমন এক শয়তানকে, যার নাম ভোলপাসু, যার কাছে বাচ্চাদের উৎসর্গ করতে হয়। লোকটা ভেতরে ভেতরে অনেক অনুশোচনা করছে, কারণ সে ভোলপাসু নামের শয়তানের ধোকায় পড়ে পোজেস হয়ে সে তার নিজের ফুটফুটে বাচ্চা ছেলে আশরাফকে হত্যা করেছে, এবং তার হাতে যেই ছুরিটা রয়েছে এটা দিয়েই সে তার ছেলেকে হত্যা করেছে। লোকটা নিজের ছেলের কাছে ক্ষমা চাইতে চাইতে নিজেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, যেন তার মধ্যে থাকা শয়তানটা আর কারো ক্ষতি না করতে পারে। সে অপশক্তি অনেক চেষ্টা করতে থাকে সেই লোকটার দেহ থেকে বেরিয়ে যেতে, তবে এই লোক চাইছে না তার ভেতর থেকে এই অপশক্তি বাহিরে যাক। দুইজনের মনোশক্তির মাঝে এমনভাবে লড়াই হতে থাকে, সেই লোকটা বালুর মধ্যে নিজের শরীর ঝাঁকাতে শুরু করে, তবে একটা পর্যায়ে নিজের বুকে ছুরি ঢুকিয়ে সে আত্মহত্যা করে। সেই সাথে বালুর মধ্যেই লুটিয়ে পড়ে। সেখানেই পড়ে থাকে সেই আর্টিফ্যাক্টটি। এরই সাথে সেই শয়তানও আর বাহিরে আসতে পারে না। ঘটনা চলে যায় 2003 সালে। জায়গাটা প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়ার একটা পুরনো পোড়া বাড়িতে, যেখানে রাতের বেলায় মাইকি নামের একটা বাচ্চা ছেলে কল করেছে পুলিশের কাছে। মাইকি পুলিশকে জানায় তার মা তাকে প্রতি রাতে ভয় দেখায়। সে তার মায়ের কাছ থেকে লুকিয়ে এখানে কল করেছে এবং বর্তমানে সে টেবিলের নিচে বসে আছে। সে পুলিশকে আরও জানায় তার মা একজন মনস্টার। পুলিশ মাইকিকে লুকিয়ে থাকতে বলে আর জানায় তারা সাহায্য পাঠাচ্ছে। সেই পর্যন্ত যেন মাইকি লুকিয়ে থাকে। এরই মাঝে এক অট্টহাসির শব্দ। টেবিলের ওপর থেকে বিকৃতি চেহারার কেউ যেন উকি দিল। মাইকি তখন এক চিৎকার দিয়ে উঠল। ফোনের মধ্যে পুলিশরা মাইকির পরিস্থিতি বোঝার চেষ্টা করছে কথা বলে, কিন্তু কেউই তার উত্তর দেয় না। মাইকি কোনো মতে নিজেকে বাঁচিয়ে পালিয়ে একটা রুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। তখন তার মা ভয়ঙ্কর কণ্ঠে তাকে ডাকছে, আবার কি যেন বলে চলেছে, সাথে মাইকিকেও খুঁজছে। এক সময় দেখা যায় তার মায়ের কণ্ঠ কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু তখনও তার চেহারা একদম বিকৃত। তার মা এখন স্বাভাবিক কণ্ঠে বলছে, মাইকি আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও। তার মায়ের নাম হচ্ছে অ্যাবিগেল। মাইকি তো বাচ্চা। এই ভয়ঙ্কর চেহারা দেখে যে কেউই ভয়ে কুঁকড়ে যাবে। ভয়ঙ্কর কণ্ঠে ডাকাডাকি করে আর হামাগুড়ি দিয়ে অ্যাবিগেল এই ঘর থেকে ওই ঘরে মাইকিকে খুঁজে বেড়াচ্ছে, আর মাইকি তার থেকে পালিয়ে চলেছে। মাইকি একটা রুমে ঢুকলে অ্যাবিগেল তাকে সেখানে দেখে দরজা বন্ধ করে দেয়, আর দরজা থেকে হোলি ক্রসে ঝুলে থাকা চিহ্নটা মাটিতে পড়ে যায়। এবার অ্যাবিগেল মাইকিকে দেখে ফেলে আর তার দিকেই তেড়ে আসে। ঠিক তখনই মাইকি জোরে এক চিৎকার দিয়ে বসে। অ্যাবিগেল মাইকির কোনো ক্ষতি করে না, বরং তার সাথে সোফায় বসে কার্টুন দেখে আর তার মাথায় হাত বলিয়ে দিতে থাকে। এজন্যই হয়তো মাইকি পুলিশকে বলেছিল তার মা তাকে ভয় দেখায়। এরপর টিভির চ্যানেল পাল্টে নিউজ চ্যানেল লাগালো অ্যাবিগেল, এবং এইখানেই নিউজের কথায় পুরো ঘটনাই উল্টে পাল্টে গেল। নিউজ রিপোর্টে বলা হচ্ছে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে মাইকি নামের একটা বাচ্চা আজ থেকে 9 মাস আগে হারিয়ে গেছে। গত 1 বছরে মাইকি 4 নম্বর বাচ্চা, যাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। টিভিতে মাইকির আসল মা ছেলেকে ফিরে পাওয়ার জন্য সবার কাছে আকুতি মিনতি করছে।
এখন কথা হলো, নিজের মাকে টিভিতে দেখার পরেও মাইকি অ্যাবিগেলের মতো ভয়ঙ্কর চেহারার একজনকে নিজের মা হিসেবে কিভাবে মেনে নিয়েছে। অ্যাবিগেলের ভয়ঙ্কর চেহারার বিদঘুটে হাসিতে কোথাও মায়ের মমতার ছিটে ফোটাও নেই। মাইকি যেহেতু পুলিশে কল দিয়েছে, তাই পুলিশ ডিপার্টমেন্টের থেকে কেউ এসে দরজায় নক করছে। দরজা খুলতে যাওয়ার আগে অ্যাবিগেল মাইকিকে বলে, কোনো সারা শব্দ করো না, চুপচাপ এখানে লুকিয়ে পড়ো। যদি তা না হয় তাহলে সেই দানব এসে তোমাকে নিয়ে যাবে। এই ভয়ে মাইকি এক দৌড়ে সেখান থেকে লুকিয়ে পড়ে, আর অ্যাবিগেল চলে যায় দরজার দিকে। পুলিশ অফিসারের নাম মিলার। অ্যাবিগেল চাইছিল কোনোভাবে মিলারকে সেখান থেকে তাড়িয়ে দিতে, কিন্তু কথার ভাঁজে কিছুটা জোর করেই মিলার বাড়ির ভেতরে ঢুকে। তবে মিলার অবাক হয়ে যায় এটা দেখে যে বাড়িটা একদমই বসবাসের উপযুক্ত না। তবুও অ্যাবিগেল কিভাবে এখানে থাকছে? অ্যাবিগেলের কথা মতো সেখানে সে একাই থাকে। তবে এখানে প্রশ্ন, যদি তাই হয়ে থাকে তাহলে বাচ্চার কল গেল কিভাবে? কিন্তু বাড়ির ভেতরে জায়গায় জায়গায় পড়ে থাকা বাচ্চাদের খেলনাগুলো কিন্তু অন্য কথা বলছিল। যতক্ষণ মিলার বাইরে ছিল, অ্যাবিগেল তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছিল। যখন সে ভেতরে এলো, এরপর থেকে অ্যাবিগেলের কথাবার্তার ধরন সম্পূর্ণরূপে পাল্টে গেল। যেমনটা অ্যাবিগেল তার সাথে লুকোচুরি খেলছে। এই অন্ধকারের মাঝে টর্চ জ্বালিয়ে মিলার অ্যাবিগেলকে ডাকতে শুরু করলো। একটু সামনে বাড়তেই মিলার শব্দ শুনতে পেল যেন কোনো বাচ্চা পেছনে পড়ে আছে। মিলার তৎক্ষণাৎ দেরি না করেই ব্যাকআপ পাঠানোর জন্য কল করে জানিয়ে দেয়। অ্যাবিগেলের লুকোচুরির মাঝে তার পিছু নিতে নিতে মিলার বাথরুম পর্যন্ত এসে পড়ে। সেখানে বাথটাব ভর্তি রক্ত, আর রক্তের মধ্যে বাচ্চাদের কয়েকটা খেলনা ভেসে থাকতে দেখে। এই পর্যন্ত মিলার শান্ত ছিল, কিন্তু এবার সে আর ঠিক না থাকতে পেরে কলে অফিসে ব্যাপারটা জানায়, আর সাথে সাথেই নিজের পিস্তলটা বের করে নিল। অ্যাবিগেল তখনও মাইকের সাথে লুকোচুরি খেলছিল, যার শব্দ মিলার পাচ্ছে। সেই শব্দের পিছু করতে করতে সে নিচে বেসমেন্টে চলে আসে। সেখানে মিলার মাইকের আগে হারিয়ে যাওয়া 3টা বাচ্চার বিধ্বস্ত লাশ পড়ে থাকতে দেখে, এবং লাশগুলো এমনভাবে পড়ে আছে যেন কোনো ভয়ঙ্কর রিচুয়াল হয়েছে ওদের সাথে। এবার মিলার বেশ ভয় পেয়ে আবারও ব্যাকআপের জন্য কল করে এবং তাদেরকে এই লাশের কথাটাও জানায়। হঠাৎ অ্যাবিগেল মিলারের সামনে অদ্ভুত ধরনের নাচ নাচতে শুরু করে। অ্যাবিগেল তখন মিলারের ওপরে তেড়ে এসে হামলা করে দেয়। সেখানে সে 2-3টা গুলি করে এবং মিলার নিজেকে ছাড়িয়ে বেসমেন্টের বাইরে চলে আসে, এবং ঠিক সেখানেই মাইকিকে সে দাঁড়িয়ে থাকতে দেখে। মিলার আবারও রিপোর্ট করতে শুরু করলে একটা হ্যাচকা টানে মিলারকে টেনে নিয়ে মাইকের চোখের সামনেই সে মেরে ফেলে। মিলারকে যেইভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে তাতে মনে হয় না কোনো মানুষ এইভাবে কাউকে খুন করতে পারে। এরপর গল্প ফিরে যায় 1 বছর আগে, যেখান থেকে শুরু হয়। অ্যাবিগেলের বাবা জন আর তার ছোট বোন অ্যালিস একসাথে থাকে। জন তার স্ত্রীকে কোনো কারণে তার সাথে কথা বলার জন্য কল করলো, কিন্তু তার স্ত্রী তার কলটা রিসিভ করলো না। জন আর তার স্ত্রীর মধ্যে ডিভোর্সের কেস চলছে, যেখানে তার স্ত্রীর দাবি মোটা অঙ্কের কাবিনের টাকা এবং এরই সাথে 2 মেয়ের কাস্টাডিও তার স্ত্রী চায়, যেটা কিনা জন দিতে রাজি না। এরই মধ্যে কোনোভাবে তার হাতে লেগেছে একটা আর্ট পিস, যেটা বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতে পাওয়ার আশা রাখছে জন। এবং এটা সেই আর্টিফ্যাক্ট যেটা মুভির শুরুতেই দেখানো হয়েছে। এটা বিক্রির ব্যাপারে জন তার এক বন্ধু স্টিভের সাথে ফোনে কথা বলে। সে এটা সম্পর্কে সকল ইনফরমেশন গ্যাদার করেছে। আসলে এটা মূলত একটা পোর্টাল, যার মাধ্যমে ভোলপাজো নামের এক ডিমন পৃথিবীতে আসে। এই শয়তান বাচ্চাদের ক্ষতি করে এবং এমনকি তাদের অভিভাবকদের পজেস করেও তার কাছে বলি নিয়ে নেয়। সেই আর্ট পিসের মাথাটা খুলতেই পোর্টালটাও খুলে যায়। এই জন্য এইসব জানার পর কেউ এটা কিনতে আগ্রহী নয়। তাছাড়া জনের নিজেরও 2টা বাচ্চা মেয়ে আছে, যারা এই আর্ট পিসটার কাছেও নিরাপদ নয়। জনের বন্ধু স্টিভ তাকে অনেক সতর্ক করার পরেও জন তার কথা না শুনে ফোনটা কেটে দেয় এবং মদ্যপান শুরু করে। আর ঘাড়তেরা জন স্টিভের কথা না শুনে আর্ট পিসটার মাথাটা খুলে। এরই সাথে সেটা থেকে এক ধরনের ধোঁয়া বের হয়, যাতে জন পজেস হয়ে যায়। রাতে অ্যাবিগেল আর অ্যালিস কার্টুন দেখছিল। অ্যালিসকে ঘুমাতে পাঠিয়ে জন সেখানে বসে অ্যাবিগেলের সাথে তার চেহারা নিয়ে কথা বলে। জন বলে, তোমার মুখ লুকানোর প্রয়োজন নেই, তুমি এমনিতেই সুন্দর। আসলে জন্ম থেকেই অ্যাবিগেলের ঠোঁটের উপরের অংশ খানিকটা কাটা, এই জন্য অ্যাবিগেল নিজেকে নিয়ে ইনসিকিউর ফিল করত। এরপর জন আয়নার সামনে এসে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। রাত গভীর হলে জন তার নিজের মেয়ে অ্যাবিগেলের সাথে ফিজিক্যাল হয়, যার কথা জন তার স্ত্রী আর অ্যালিসকে জানাতে নিষেধ করে। এরই সাথে তখন সে বলছিল সে শয়তানের প্রবেশ পথ তৈরি করে দেবে। জন চলে গেলে মাঝরাতে অ্যাবিগেল পানি খেয়ে নিজের রুমে যাওয়ার সময় জনকে সিলিংয়ে উল্টো হয়ে তার পেছনে যেতে দেখা যায়। অ্যাবিগেল ঘুমিয়ে গেলে তার রুমে জন চুপিসারে প্রবেশ করে। হঠাৎ করে অ্যাবিগেলের ঘুম ভাঙে।
সে দেখতে পায় জন তার পা চিবিয়ে খাচ্ছে আর তার চোখ দিয়ে কালো পদার্থ বের হচ্ছে। অ্যাবিগেল ভয়ে চিৎকার করে। ডিমন একদিকে তার মাথা ধরে আছে, অপরদিকে জন অ্যাবিগেলের মুখে রক্তবমি করল, যার পর অ্যাবিগেলও পজেস হয়ে যায়। সকালে অ্যাবিগেল বাড়ি ছেড়ে চলে যায়। জন বমি করতে করতে তার স্ত্রী অ্যাবিগেলের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ গত রাতের ঘটনাও তার মনে নেই। জনের স্ত্রী বলে, হতে পারে তোমার বাবা মায়ের বাড়িতে গেছে। জন বলে, সেটা কেমন করে হয়, কারণ ওই বাড়ি 20 বছর আগের পোড়া বাড়ি, সেখানে গিয়েই বা ও কী করবে। এরপর জন নিজেই স্বীকার করে, হয়তো অতিরিক্ত মদ্যপান করার কারণে কোনো কাজে বিরক্ত হয়ে অ্যাবিগেল বাড়ি ছেড়েছে, সে তাকে খুঁজে দেখবে। এদিকে অ্যাবিগেলকে সেই পোড়া বাড়িতে দেখা যায়। সে তখন প্রেগনেন্সি টেস্ট করছে, রাতারাতি যার ফলাফল পজিটিভ হয়ে গেছে। এবার অ্যাবিগেল মোম জেলে হ্যাঙ্গারের মাধ্যমে সেই ডিমনের বাচ্চাকে পেটের মধ্যেই মেরে ফেলে এবং তারপর অ্যালিসকেও কল করে জানায় যে সে ঠিক আছে। তবে সে জানতো তার এইসব কথা কেউ বিশ্বাস করবে না, তাই সে বাড়ি না ফেরার সিদ্ধান্ত নেয়। ডিমনের বাচ্চা পেটে নেওয়ার কারণে অ্যাবিগেলের শরীরও কিছুটা পচতে শুরু করেছে। সে চার্চেও সাহায্যের জন্য যেত, কিন্তু তার এই মানসিক অবস্থাতে তার যাওয়া হয়ে ওঠেনি। রাতে একা বসে টিভি দেখার সময় অ্যাবিগেলের চোখটা একটু লেগে যায়। টিভিটা সেদিন খুব অদ্ভুতভাবে কাজ করছিল। টিভিতে থাকা কার্টুন পাল্টে অদ্ভুত অদ্ভুত ইমেজ আসতে শুরু করে। ইমেজগুলো ছিল খুবই ডিস্টার্বিং। পজেস অবস্থায় জন অ্যাবিগেলের সামনে এসে বলতে শুরু করে, ডিমন পৃথিবীতে আসার জন্য তোমাকে নির্বাচন করেছিল, আর তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, যার শাস্তি তুমি এখন পাবে। এই বলে জন অ্যাবিগেলকে চেয়ারে বসিয়ে তার হাত চিরে নেয়। তবে বাস্তবে অ্যাবিগেল নিজেই নিজের হাত কাটছিল, কিন্তু অ্যাবিগেলের আসল শাস্তি এটা ছিল না। জন বলে, অ্যাবিগেল যেহেতু ডিমনের বাচ্চা মেরে ফেলেছে, তাই তার পরিবর্তিতে এখন অ্যালিসকে এই কাজের দায়িত্ব দেওয়া হবে। এর মানে অ্যাবিগেলের সাথে যা কিছু হয়েছে সেই সব কিছু অ্যালিসের সাথেও হবে। এই কথা শুনে অ্যাবিগেল ভয় পেয়ে যায়। অ্যালিস হচ্ছে অ্যাবিগেলের কাছে প্রাণপ্রিয়, তাই তার সাথে এমন কিছু হোক তা অ্যাবিগেল একটুও চায় না। এই জন্য সেই ডিমনের সাথে অ্যাবিগেল হাত জোর করে অনুরোধ করে যেন সে অ্যালিসকে ছেড়ে দেয়। এর পরিবর্তে অ্যাবিগেল সব করবে যা ডিমন তাকে করতে বলবে। দরজার অন্ধকার থেকে সেই ডিমন ভয়ঙ্কর শব্দ করতে থাকে। জন অ্যাবিগেলকে বোঝায়, যেহেতু অ্যাবিগেল ভোলপাজুর ছেলে সন্তানকে নষ্ট করেছে, সেহেতু তার এখন একটা বাচ্চা ছেলেকেই প্রয়োজন, যাকে ভেসেল বানিয়ে ভোলপাজু এই পৃথিবীতে আসতে পারে। এই ডিমনের বিশেষ এক বাচ্চার প্রয়োজন, যাকে অ্যাবিগেলের খুঁজে বের করতেই হবে, এবং এটা হবে সেই বাচ্চা যে বাচ্চা অন্ধকারের দিকে আকৃষ্ট হয়, অন্ধকারকে ধারণ করতে পারে। এরই সাথে পজেসড অবস্থায় জন এবং অ্যাবিগেলের ক্রিপি হাসি দেখতে পায়। এরপর পার্কে একটা বাচ্চাকে দেখা যায় তার মায়ের সাথে। তার মা ফোনে ব্যস্ত। বাচ্চাটা পার্কে এক পাশে একটা অন্ধকার গুহার মধ্যে হাঁটতে হাঁটতে চলে যায়। সেখানে অ্যাবিগেল তার উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যাবিগেলের যখন হুঁশ ফিরে আসে, সে দেখতে পায় বাচ্চাটাকে নৃশংসভাবে মেরে বাথটাবে সে ফেলে রেখেছে। যা দেখে অ্যাবিগেল কান্না করে জানায় সে আর এই কাজ করতে পারবে না। তবুও সে বাধ্য হয়। একের পর এক 4 জন বাচ্চাকে অ্যাবিগেল ধরে নিয়ে আসে, যার মধ্যে প্রথম 3 জন সেই বিশেষ বাচ্চা ছিল না বিধায় ডিমন তাদের নৃশংসভাবে মেরে ফেলে। আর চতুর্থ জন মানে মাইকি ছিল সেই বিশেষ ধরনের বাচ্চা, তাই সেই ডিমন 9 মাস ধরে তাকে জীবিত নিজের কাছে রেখেছে। মাইকিকে দিয়ে নিজের কার্যসিদ্ধি করার জন্য ভোলপাজু তাকে রেখেছে, কিন্তু ভোলপাজুকে সেই বিশেষ বাচ্চা দেওয়ার পরেও অ্যাবিগেল সেখানেই থেকে গেল। এর কারণ অ্যাবিগেল ভেতরে ভেতরে মাইকের জন্য চিন্তা করছিল। মিলারের ক্ষতবিক্ষত লাশ দেখেও মাইকি ভয় পাচ্ছিল না, যাতে বোঝা যায় সে আসলেই ভোলপাজুর ভেসেলের জন্য একদম সঠিক নির্বাচন। তবে এইভাবে বসবাস, খুন খারাপি, রক্ত আর লাশের মধ্যে অ্যাবিগেল আর থাকতে পারছিল না। ভোলপাজু মূলত তার হাতেই এই খুনগুলো করাচ্ছিল। অ্যাবিগেল মাইকির কাছে স্বীকার করে মাইকির পরিণতি যেন আগের 3 জন বাচ্চার মতো না হয়, সেজন্য অ্যাবিগেল তাকে ফেলে যায়নি। তবে এখন সে এইসব আর নিতে পারছে না। এই নরক থেকে সে বের হতে চায়। এই জন্য ফার্স্ট্রেশনে মিলারের পিস্তল দিয়ে মাইকির সামনেই অ্যাবিগেল আত্মহত্যা করে। কিন্তু এবার ডিমন ভোলপাজুর সাথে মাইকি হয়ে গেল সম্পূর্ণ একা। ভোলপাজু এবার মাইকির পেছনে পড়ে গেল। হঠাৎ মাইকির সামনে চলে আসে ভয়ঙ্কর চেহারার ভোলপাজু। বাঁচার জন্য হাতে টর্চ নিয়ে এই ঘর থেকে ওই ঘর ছুটতে থাকে মাইকি। তখন মাইকির সামনেই সেই পুলিশের পিস্তলটা হাতে নিয়েই ভোলপাজুকে সে গুলি করে দেয়। রক্তাক্ত হয়ে দাঁড়িয়ে থাকে মাইকি। পরদিন সকালে ক্রাইম সিনে পুলিশ আসলো। মানে সব দেশের পুলিশ বাংলা সিনেমার পুলিশের মতো। এরা সবসময় মুভির শেষেই আসে।
পুলিশ মাইকিকে উদ্ধার করলো আর দাবানলের মতো এই ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়ল। রেডিওতে অ্যাবিগেলের মৃত্যুর খবর শুনে জনও ভেঙে পড়ল। সে মদ্যপান করতে করতে রেডিও পানিতে ডুবিয়ে বাথটাবে বৈদ্যুতিক শর্ট দিয়ে নিজেই আত্মহত্যা করে। এরপর ঘটনা চলে যায় 20 বছর পরে, যেখানে অ্যালিস সম্পূর্ণ বড় হয়ে গেছে। অ্যালিস একটা বই লিখছে তার বোন অ্যাবিগেলের ওপর, যার নাম দিয়েছে মামি মনস্টার। মাইকি যেদিন রাতে পুলিশের কাছে কল দিয়ে বলেছিল আমার মা মনস্টার, সেটার থেকেই এই নামটা নেওয়া হয়েছে। কভারে মাইকির আঁকা ছবি দেওয়া হয়েছে। অ্যাবিগেলের মৃত্যুর পরেও মাইকি তাকে নিজের মাই ভাবছিল। এটাকে বলে স্টকহোম সিনড্রোম, যেখানে ভিকটিম নিজের অ্যাবিউজারের সাথে সিম্প্যাথি দেখাতে শুরু করে। এইসবের মাঝে অ্যাবিগেলের নাম পৃথিবীর ভয়াবহ শীর্ষ সাইকোপ্যাথদের মধ্যে আসে। আর অ্যালিস এই সূত্র ধরেই বইটি লিখেছে, অথচ অ্যালিসের কোনো ধারণাই নেই অ্যাবিগেল কি কি সহ্য করেছে, এমনকি তাকে বাঁচাতেও কত কিছু করেছে। মানে যার জন্য করলো চুরি সেই বলে চোর। অ্যালিসকে বাঁচাতে অ্যাবিগেল এত কিছু করলো, আর অ্যালিসই তাকে পাগল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। অ্যাবিগেলের মতো সাইকোপ্যাথ খুনি বোনকে কেন্দ্র করে নিজের লেখা বইয়ের প্রচারণা করতে অ্যালিস এসেছে জেনিফার নামের এক সাংবাদিকের ইন্টারভিউর পডকাস্টে। এমনকি অ্যালিস টিভিতে মাইকির কাছে ক্ষমাও চায় যা কিছু তার সাথে হয়েছে সেসবের জন্য। মাইকি তখন এই ইন্টারভিউ দেখছিল, তার সাথে ভোলপাজও দেখছিল। অ্যালিস জানায় আজও পর্যন্ত এটা তার জীবনের একটা বড় একটা ট্রমা, অথচ দূর দূরান্ত পর্যন্ত পুরো ঘটনার সাথে অ্যালিসের কোনো যোগসূত্রও ছিল না। আসল ট্রমা তো ছিল মাইকির জন্য। কিন্তু ইন্টারভিউর পর অ্যালিস আফসোস করছিল ফোনে কারোর সাথে কথা বলে, কারণ জেনিফার সেই ইন্টারভিউকে ডকুমেন্টারি বানিয়ে হেডলাইনে বড় করে স্পেশাল নামে দিব্যি চালিয়ে দিচ্ছিল। আসল ঘটনা যাই হোক, সবাই তো সত্যকে মিথ্যা প্রমাণ করে শুধু টাকা কামাতে পারলেই যথেষ্ট। যে যেভাবে পারছে এই টপিকটা নিয়ে কামিয়ে নিচ্ছে। ইন্টারভিউতে আরও অনেক বক্তব্য নেওয়া হয়েছে। সেখানে মাইকির আসল মা বলে যে মাইকি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল, আর যে মাইকি ফিরে এসেছে তারা কখনোই এক নয়। মাইকি নিজের মাকে মা বলেই মানে না, সাথে সে নিজেকেও সেই 3টা লাশের একজন মনে করে। এই পর্যন্ত সে কারোর সাথে কথাও বলেনি। মাইকি নিজের মুখ না খোলার কারণে সব ঘটনা বাকিদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হচ্ছে। মাইকির ডক্টর জানায় এমন ট্রমার কারণে সে এই বয়সেই এত পিটিএসডিতে জীবন পার করছে, যেটা এই পর্যন্ত ডাক্তারের জীবনে তিনি কাউকে দেখেনি। মাইকি নিজেকে শুধু অ্যাবিগেল আর সেই 3 বাচ্চার সাথে কল্পনা করে। এই কেস নিয়ে আরবান লিজেন্ড একটা কাহিনীর বর্ণনা করা হয়। এই সব কিছুই হয়েছিল কারণ অ্যাবিগেল পোজেস ছিল, যার সাক্ষী দেয় জনের বন্ধু স্টিভ। সে সরাসরি সবাইকে বলে সেই আর্ট পিসের সাথে জড়িত ডিমন ভোলপাজোয়ের কথা, যার কারণে পোজেসড অবস্থায় অ্যাবিগেল হয়তো সব কিছু করেছে। সাথে এই সব কিছুর জন্য দায়ী অ্যাবিগেলের বাবা জন। এদিকে অ্যালিস সেই ইন্টারভিউতে জানায় ছোটবেলায় 7% মানুষের মধ্যে এই ধরনের চাইল্ডহুড ট্রমার নজির পাওয়া যায়। ভয়ঙ্কর ব্যাপার হলো রিসার্চে জানা যায় 97% মানুষ যারা কিনা অপরাধী ছিল তারা চাইল্ডহুড ট্রমা থেকেই অপরাধী হয়েছে। এর মানে দাঁড়ায় ভালোভাবে কেয়ার না পেলে মাইকিও ভয়ঙ্কর অপরাধী হয়ে ওঠার আশঙ্কা আছে, যেটা জেনিফার ইন্টারভিউতে বাঁকা হাসি দিয়ে বলে। অ্যালিস তখন আরামেই ইন্টারভিউ দেখছিল। তখন 3 জন বাচ্চা এসে হ্যালোইনের জন্য ভূত সেজে চকলেট নিয়ে যায় অ্যালিসের কাছ থেকে। পরবর্তীতে আবারও দরজায় নক করলে অ্যালিস এবারও তাদেরকে চকলেট দিয়ে যায়, কিন্তু এবার বাচ্চাটা একদম চুপ ছিল, কিছুই বলছিল না। এরপর ঘরে গেলে অ্যালিসের কাছে একটা কল আসে। কেউ যেন তাকে কিছু বলছে, কিন্তু সেই ভাষা অ্যালিস বুঝতে পারে না, শুধু 2টা শব্দ শুনতে পায়, পোজেসড অ্যাবিগেল। কল রেখে অ্যালিস রাতে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু স্বপ্নের মধ্যে সেই ডিমন ভোলপাজোকে দেখে লাফিয়ে ওঠে। এই কেস নিয়ে এত রহস্য জট পাকিয়ে গেছে, এসব নিয়ে ভাবতে ভাবতে অ্যালিসের দরজায় বেল আবারও বেজে ওঠে। এবার অ্যালিস দরজা খুলে দেখল সেই সাদা চাদরে ভূত সেজে থাকা বাচ্চাদের মধ্যে একজন এখনও দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে অ্যালিস দাঁড়াতেই সে হাঁটু গেড়ে বসা থেকে উঠে দাঁড়ালো। অ্যালিস বুঝতে পারল যাকে সে এতক্ষণ যাবৎ বাচ্চা ভাবছিল সে আসলে মাইকি। এখন সে পূর্ণবয়স্ক। মাইকিকে চিনতে পেরে অ্যালিস ছুটে ঘরে গিয়ে নিজের পিস্তলটা হাতে নিল। সেই সুযোগে মাইকি ঘরের ভেতরে গিয়ে চেয়ারে বসে পড়ে। অ্যালিস পিস্তল পেছনে লুকিয়ে খুব শান্তভাবে মাইকিকে জিজ্ঞেস করে সেখানে কেন এসেছে। এবার মাইকি কথা বলে, চেহারায় রহস্যের ভাঁজ নিয়ে বলতে থাকে সে ফিরে এসেছে, তুমি এখন আর সেফ নেই, এবার মামিও তোমাকে বাঁচাতে পারবে না। অ্যালিস জানতে চায় অ্যাবিগেল কার কাছ থেকে বাঁচাতে পারবে না। মাইকি বলে আমি নির্বাচিত সেই বিশেষ বাচ্চা যা আমি হতে চাই না। আমার মাথায় অনেক খারাপ চিন্তাভাবনা সে দেয়, যেগুলো আমাকে দিয়ে করাতে চায় সে, কিন্তু আমি তা করতে চাই না। অ্যালিসের হাত টেনে ধরে মাইকি বলে
তুমি আমার মাম্মি হয়ে যাও। এবার অ্যালিস ভয় পেয়ে রিয়েক্ট করে আর পিস্তল বের করে মাইকির দিকে তাক করে। মাইকি সেখান থেকে পালিয়ে যায় বাচ্চাদের মতো, মানে বয়সে বড় হলেও মাইকির মাইন্ড এখনও ঠিক সেখানেই আটকে আছে। কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। মাইকির সাথে ভোলপাজু অ্যালিসের বাড়িতে এসে পড়েছে। ভোলপাজু অ্যালিসের সামনে আসে এবং অ্যালিস তাকে দেখে ভয় পেয়ে যায়। এদিকে মাইকি নিজের মনের মধ্যে লড়াই করে আর বোঝা যায় সেদিন রাতে ডিমন ভোলপাজু আসলে মাইকিকে প্রসেস করেছিল, যার পরে মৃত পুলিশ অফিসারের ওপর ছুরি চালিয়ে মাইকি অনেকবার ছুরি চালানোর প্র্যাকটিস করেছিল। এর মধ্যে অ্যালিসের হাল হাকিকত চেক করতে তার বয়ফ্রেন্ড অ্যালেক্স এসেছিল, কিন্তু সে ভেতরে গিয়ে অ্যালিসের সাথে দেখা করার আগেই মাইকি আচমকা অ্যালেক্সের সামনে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করতে করতে নৃশংসভাবে মেরে ফেলে। মাইকি তখন অ্যালেক্সের জ্যাকেট আর টুপি পরে নেয়। সকাল পর্যন্ত এই খবর জেনিফারের কাছে পৌঁছে যায়। গাড়িতে যেতে যেতে জেনিফার নিজের স্টুডিওতে ফোন করে জানিয়ে দেয় তাড়াতাড়ি অ্যালিসকে ডাকতে, যেন তারা আরও টাকা পয়সা কামাতে পারে। তবে যতক্ষণে জেনিফার স্টুডিওতে পৌঁছায় ততক্ষণে মাইকি পুরো স্টুডিওকে উজাড় করে কবরস্থান বানিয়ে ফেলেছে। যে দু একজন কর্মী বাকি ছিল তাদেরকেও জেনিফারের সামনে মেরে ফেলে। শেষে একজন কর্মী জীবিত ছিল, যাকে জেনিফার নিজেই মরার জন্য ছেড়ে দিয়েছে নিজে বাঁচতে। তাও তার শেষ রক্ষা হয়নি। মাইকি জেনিফারকে শেষ পর্যন্ত ধরে ফেলে এবং মাথা দেয়ালে ঠুকে ঠুকে জেনিফারের অবস্থা খারাপ করে দেয়। তবে সে তাকে মারতে পারেনি, কারণ পিস্তলটার গুলি শেষ হয়ে গিয়েছিল। সুযোগ বুঝে জেনিফার টেজার মেরে মাইকিকে বেহুশ করে পালানোর চেষ্টা করে। টেজারের শকের প্রভাব বেশিক্ষণ না থাকায় আবারও মাইকি উঠে চাকু দিয়ে জেনিফারকে প্রায় মেরেই ফেলেছিল। তার মাঝে সেখানে অ্যালিস এসে পড়ে। অ্যালিস বলে, আমি তোমার মাম্মি হতে রাজি আছি, আমি তোমার মা হব, তুমি প্লিজ তাকে মেরো না, তাকে ছেড়ে দাও। মাইকি অ্যালিসের কথায় প্রায় কনভিন্স হয়ে গিয়েছিল। তার মাঝে ডিমন ভোলপাজু মাইকিকে চাপ দেয়, যার ফলে মাইকি অ্যালিসের গলা টিপে ধরে। অ্যালিস প্রায় মারাই যাচ্ছিল। সেই সময় জেনিফার মাইকির মুখে চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এখন নিউজে তো এটাই আসবে, ইন্টারভিউ দেখে মাইকি খেপে গিয়ে এইসব করেছে। তবে আসল কাজ তো ছিল ভোলপাজুর। সামনেও সে অ্যাবিগেল আর মাইকির মতো এরকম মানুষকে পাগল করে তৈরি করবে, কারণ ভোলপাজুর পোর্টাল তো এখনও জনের বাসায় খোলা অবস্থাতেই পড়ে আছে। এখন ঘটনা হচ্ছে, এই মুভি থেকে আমাদের কি মেসেজ দেওয়া হয়েছে? এই মুভি আমাদেরকে একটাই শিক্ষা দেয় যে প্রত্যেক অপরাধী নিজ নিজ ট্রমার কারণে অপরাধের দিকে পা বাড়ায়। যাদের শুরু থেকেই অন্ধকারের দিকে আকর্ষণ থাকে, তারা বিশেষ ট্রমার প্রভাবে অন্ধকার থেকে অপরাধের দিকে পা বাড়ায়, যা এখানে ডেমনিক প্রভাব দ্বারা বোঝানো হয়েছে। ট্রমা থেকে বের হতে না পেরে সেখানে আটকে তারা হতে পারে মাইকির মতো ভয়ঙ্কর। মুভির ফার্স্ট হাফ বেশ ভালোই ছিল, যতক্ষণ অ্যাবিগেল সিনে ছিল। এন্ডিংটা যেন তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে এই মুভিটা আমাদের একটু ডিসঅ্যাপয়েন্ট করেনি, কেননা টাইমলাইন আগে পরে যাওয়ার কারণে এই মুভিটাতে কৌতূহল বজায় ছিল। তাছাড়া ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবে। টিল দেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও নিয়ে। গুড বাই।